ভিন্ন জায়গা থেকে এটাকে দেখতে চাই। প্রথমত আমরা যে মূল্যবোধ সম্পন্ন মানুষ চাই, অথবা আমরা যখন বলি মূল্যবোধের অবক্ষয় ঘটছে, আমরা কিন্তু আসলে এখানে ব্যক্তিকে কাঠগড়ায় দাঁড় করাই। কিন্তু আমরা যদি গভীরভাবে চিন্তা করে দেখি, এখানে মূল্যবোধের অবক্ষয়টা কিন্তু আপনার একটা বাই প্রোডাক্ট। হ্যাঁ, কারণ হলো যে আমরা ইভেন যদি চাইও যে আমরা মূল্যবোধের বিকাশ ঘটাবো, মূল্যবোধের বিকাশ ঘটানোর কথা বলে কিন্তু আপনি মূল্যবোধের বিকাশ ঘটাতে পারবেন না, এটা সম্ভব না। কারণটা হলো যে এখানে আপনি একটা মানুষকে কিভাবে দেখছেন একটা সমাজে, যে আমরা সমাজ রাষ্ট্র নিয়ে আমরা কথা বললাম, মতাদর্শ নিয়ে কথা বললাম, ভ্যালু বেসড সোসাইটি নিয়ে কথা বললাম, সবগুলো জায়গাতে আমাদের একটা জায়গা প্রণিধানযোগ্য হয়ে ওঠে। আমরা আমাদের মানুষগুলোকে, ভবিষ্যৎ প্রজন্ম যার কথা আপনি বললেন, যে যাদের হাতে আপনার এই সমাজ রাষ্ট্রের নেতৃত্ব যাবে, তাদের মূল্যবোধের অবক্ষয় ঘটলে আসলে আমরা কি করব। এই জায়গায় যদি আমি দেখি যে আমরা যখন গভীরভাবে চিন্তা করি, আমরা যেই রাষ্ট্রটা পেয়েছি, আমরা বলতে মানে 80-এর দশকে আমাদের যাদের জন্ম, তো তারা কিন্তু এখানে স্বাধীনতার পরের কয়েক দশক পার হওয়ার পর আমরা একটা সিস্টেম পেয়ে গিয়েছি, যে এখানে আমরা লিটন ভাই যেভাবে যারা একসময় সমাজতন্ত্রের জন্য এখানে কাজ করেছে, এখনও আছে যারা সমাজতন্ত্রের জন্য কাজ করে, কিন্তু আমরা কিন্তু একটা মানে গ্র্যান্টেড মার্কেট ইকোনমি পেয়ে গিয়েছি, একটা গ্র্যান্টেড একটা ইকোনমিক স্ট্রাকচার পেয়ে গিয়েছি, একটা প্রোডাকশন সিস্টেম পেয়ে গিয়েছি, যেখানে আমরা কিন্তু কখনো আর বলতে পারি না যে আমি আবার কৃষিভিত্তিক উৎপাদন ব্যবস্থায় অথবা সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থা সমাজটা কেমন ছিল, সেই সমাজ থেকে আমি বাজার অর্থনীতিতে মানুষকে যখন আমি গ্রামকে আপনার ধ্বংস করে শহরে পাঠালাম, একরকম আপনার উচ্ছেদ করে দিলাম, তারা এসে কিভাবে বিহেভ করবে, তাদেরকে আমি প্রস্তুত করার জন্য আমি ইন্ডাস্ট্রির বাইরে যে সোসাইটিটা আছে, সোসাইটিটার জন্য কি যথাযথ প্রতিষ্ঠান বিল্ড আপ করতে পেরেছিলাম? যদি এই প্রশ্নটা আমরা দেখি, এখন পর্যন্ত কিন্তু আমাদের মোটা দাগে আপনার অপরাধের বড় উৎস কিন্তু আমাদের আরবান সেটেলমেন্ট। তো এই আরবান সেটেলমেন্টের এই যে অপরাধের উৎসটা, এটাই কিন্তু আপনি যদি দেখেন, গ্রামে আগে যে অপরাধ ছিল খুব ইজিলি ট্রেস করা যেত, গ্রামে এই ধরনের অপরাধ ঘটে, কিন্তু আপনি শহরের অপরাধ কিন্তু আপনার এত মাল্টি ডাইমেনশনাল যে আপনার এখানে ট্র্যাক করা অনেক বেশি কঠিন। তো এই অপরাধের উৎপত্তিটা কোথায়? তো উৎপত্তির একটা বড় জায়গা হলো আমরা যে রাষ্ট্রটা নির্মাণ করেছি এখানে, এই রাষ্ট্রটা মূলত সবার রাষ্ট্র হয়ে উঠতে পারে নাই। রাষ্ট্রের আপনি যদি আমাদের যেই ভূমি ব্যবস্থাপনা দেখেন, ভূমি মালিকানার যেই আমরা পদ্ধতি ঠিক করেছি, আমরা যেভাবে ভূমি অধিগ্রহণ করি, যেভাবে নগরায়ন ঘটেছে, যেভাবে আপনার মানে রাজুকের মাধ্যমে অথবা রাষ্ট্র নিজে ঠিক করে দেয় আপনার গরিবের জমি অ্যাকোয়ার করে দখল করে এনে আপনার আমলাদের কাছে, আপনার সিভিল সোসাইটির লোকজনের কাছে, পাওয়ারফুলদের কাছে দিয়ে আপনার একটা আরবানাইজেশন মডেল ডেভেলপ করে, এবং তাদের মাধ্যমে একটা আপনার শিউডো আপনার সামন্ত ব্যবস্থা তৈরি করে এই আরবান স্ট্রাকচারের মধ্য দিয়ে। একই জায়গা আবার দেখা যায় আপনি আরেকটা গ্রুপকে আপনি অনবরত দৌড়ের উপর রাখছেন। কিসের দৌড়ের উপর রাখছেন? রুটি রুজির জন্য দৌড়াতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে অথবা সেই স্কুলিং শেষ করার পর তাকে আপনি কাউকে গার্মেন্টস সেক্টরে, কাউকে আপনার বিদেশে প্রবাসী শ্রমিক হিসেবে পাঠাচ্ছেন, আর কাউকে আপনি কর্পোরেট শ্রমিক হিসেবে আপনার চিরন্তন দৌড়ের উপর রাখছেন। এই যে একটা ব্যবস্থা, আমরা যদি এই ব্যবস্থাটাকে কোশ্চেন করতে না পারি, তাহলে কিন্তু মোটা দাগে আমাদের সামাজিক অস্থিরতার যে মূল কারণ, সেই কারণে আমরা হাত দিতে পারবো না। আমরা বলতেই পারি যে হ্যাঁ, কেন আমরা মানে এই যে সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে, আজকে যে কথাটা মানে যেটা রনি ভাই বললেন, যে অবশ্যই প্রধানমন্ত্রীর আইন পালনের যেই আপনার দৃষ্টান্ত, সেটা থেকে এটা ট্রিকলিং ডাউন হয়ে নিচের দিকে যাচ্ছে, এটা সত্য কথা। কিন্তু একই সাথে আমরা যে ব্যবস্থাটা ইতিমধ্যে অ্যাডপ্ট করেছি, যে ব্যবস্থায় আসলে নাগরিকের ধারণা এখানে বিকশিত হয় নাই, এবং এখানে আপনার যেই ক্ষমতার ভারসাম্য, রাষ্ট্র যেভাবে পরিচালিত সেই ভারসাম্য প্রতিষ্ঠিত হয় নাই, সেখানে কিন্তু এই দৃষ্টান্তগুলো লুক্রেটিভ, কিন্তু দৃষ্টান্তগুলো কিন্তু সাস্টেনেবল কোনো আপনার সমাধান না। আমার যেই জায়গাটা মনে হচ্ছে যে মূল্যবোধের অবক্ষয়ের, যদি আপনি অবক্ষয় ঠেকাতে চান, প্রথমত এখানে আমাদের উৎপাদন ব্যবস্থাটাকে রিডিফাইন করতেই হবে। যদিও এই কথাটা শুনলে অনেকটা তাত্ত্বিক মনে হতে পারে, বাট এটা খুবই আপনার বাস্তবসম্মত। আপনি যদি ভূমি ব্যবস্থাপনা দেখেন, আরবান ল্যান্ড সেটেলমেন্ট দেখেন, এবং আমাদের যে উৎপাদন ব্যবস্থা দেখেন, এইগুলোকে আপনার রিডিফাইন করতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে যে বৈষম্য,
এই যে আপনার মানে একটা হলো বহুমুখী শিক্ষা ব্যবস্থা, বৈচিত্র্যময় না, মানে এটা হলো মানে একটা ধারাটাই এমন যেটা আসলে কোথাও আসলে মিলিত হতে পারছে না, আপনি কোনো কমন গ্রাউন্ড রাখছেন। আমরা যখন বলি বৈচিত্র্যময় তখন কিন্তু বৈচিত্র্যের মধ্যে একটা ঐক্য থাকে, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাটা যত দিন যাচ্ছে তত কিন্তু এটা ডাইভার্স করছে। এটা কিন্তু একে অপরের সাথে মিলিত হওয়ার যে আপনার সীমিত সম্ভাবনা, সেই সম্ভাবনাটা কিন্তু আমরা ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছি। তারপর যদি বলেন আপনি আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় আপনার অস্থিরতার জায়গাটা কি? অস্থিরতা কিন্তু আমাদের এক্সিস্টেন্স। আমরা যখন নিজের অস্তিত্বের সংকটে থাকি, যখন অসুস্থ হই, যখন মনে হয় যে আমার এক্সিস্টেন্সটা হুমকির মুখে, তখন কিন্তু আমরা অস্থির হই। কারণ আমাদের এক্সিস্টেন্স যখন হুমকির মুখে, তখন রাষ্ট্রের সেখানে দায় কি, পাবলিক সেক্টরের দায় কি? আমরা দেখেন যে একটা মানুষ, আপনি ঢাকা শহরের ভিক্ষুকদের দিকে তাকান, যারা লোকাল বাসে অথবা ইভেন মেট্রোতে যেখানে ওঠে মানুষ সাহায্য চায়, বেশিরভাগ মানুষ হাত পাতে যে তার চিকিৎসা করতে গিয়ে জমি বিক্রি করতে হয়েছে, গাড়ি বিক্রি করতে হয়েছে, বাড়ি বিক্রি করতে হয়েছে। এই যে আমি তিনটা ডাইমেনশন থেকে বললাম, মূলত উৎপাদন ব্যবস্থা, ভূমি ব্যবস্থা, ভূমির বন্টন, পাশাপাশি এখানে আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য, এই জায়গায় যদি রাষ্ট্র ইমিডিয়েট, একটা হলো লং টার্ম পরিকল্পনা আর একটা হলো শর্ট টার্ম সলিউশন, এগুলো যদি অ্যাড্রেস করতে না পারে, তাহলে আমাদের এই যে আপনার তাত্ত্বিক আলাপ আলোচনা, কিংবা আমরা যখন ব্যক্তিকে অথবা একটা প্রজন্মকে অথবা কোনো একটা বর্গকে আমরা দোষারোপ করি যে তাদের কাছ থেকে আমরা এটা পাচ্ছি না, কেন তাদের ল্যাঙ্গুয়েজ এদিকে চলে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু এটা খতিয়ে দেখি না যে এই সন্তান তো জন্মের পরে এই সমাজে বড় হয়েছে, সমাজের কোন উপাদানগুলো তাকে এভাবে রুষ্ট করেছে, তাকে এইভাবে উদ্ধত করেছে যে এই মানুষটা আসলে অন্যদেরকে মানতে চাচ্ছে না। এই যে একটা আপনার অনবরত ক্ষোভ, একটা এটার্নাল যে একটা অ্যাঙ্গারের দিকে আমরা জেনারেশনকে ঠেলে দিচ্ছি, এইটাই কিন্তু অস্থিরতা এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয় সবচেয়ে বড় কারণ। আমার এখানে একটা বিষয় আমি খুব আশান্বিত, কারণ 24-এর গণঅভ্যুত্থানের পর যে তরুণদের নিয়ে হয়তোবা কিছু ক্ষেত্রে আমরা তাদের ভাষা ব্যবহার, তাদের আপনার ক্ষমতা চর্চা, এগুলো নিয়ে কিছু ক্ষেত্রে আমাদের হতাশা আসতেই পারে, বাট আমাদেরকে একই সাথে আশান্বিত হতে হবে যেই জগদ্দল পাথরের মতো ফেসিবাদ এই দেশকে আপনার আষ্টেপৃষ্ঠে বদ্ধ করে রেখেছিল, যেখানে আমাদের ট্রেডিশনালি যেই গোষ্ঠীগুলো, যেই সামাজিক বর্গরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো, সিভিল সোসাইটিকে নিয়ন্ত্রণ করে, তারা যেখানে বিভিন্নভাবে ফেল করছিল, তখন কিন্তু এই বাচ্চাদের কাছ থেকেই কিন্তু একটা বড় সমাধান এসেছিল। কেন এসেছিল? কারণ তারা আসলে আপনার শৃঙ্খল ভাঙতে জানে। তারা এই যে আমরা যেটাকে বলছি যে মূল্যবোধের জায়গাটা, তারা একটা সময় দেখেছে যে মূল্যবোধটা এখানে ফেসিবাদের আপনার মানে চেপে বসার হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা যখন আগামী দিনগুলোতে যখন আমরা এটা চিন্তা করব যে আমি যে এই সমাজকে কিভাবে পরিচালিত করব, অথবা আমি আমার পরে মানে যার হাতে শাসনভার যাবে, দেশ পরিচালনার ভার যাবে, প্রতিষ্ঠান পরিচালনার ভার যাবে, তাকে আমি কিভাবে প্রস্তুত করব, তখন যদি আমি দেখি, আমি যদি মানে এখনই আতঙ্কিত হয়ে না পড়ি যে আসলে আমি যাদেরকে তৈরি করছি তারা তো ফ্রাঙ্কেনস্টাইন, তারা তো আমাকে ধ্বংস করবে, তখন কিন্তু আমি আমার অস্তিত্বের জায়গা নিয়ে তাদের সাথে আমি বোঝাপড়া করতে পারবো। আমি লাস্টলি যেটা বলবো, তরুণদের মধ্যে যে আপনার একটা স্বাধীনতাকামী, একটা বিপ্লবী চেতনার এখানে আবির্ভাব ঘটেছে এবং যুগে যুগে ঘটে, এবং আমাদের সময় যেটা ঘটেছে এটা রাজনৈতিক রূপান্তরের সময় এখন চলছে। এখন আমাদের উচিত হলো তরুণদের, শিক্ষা প্রতিষ্ঠানের হোক, এটা আপনার শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে হোক, কর্মক্ষেত্রে হোক, তাদের এখানে যেই রাজনৈতিকতা মানে সবাই রাজনৈতিক দল করবে তা না, মানে রাষ্ট্রের নাগরিক হিসেবে তার যে হিসাব বুঝে পাওয়ার যে প্রবণতা তৈরি হয়েছে, আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সে আকাঙ্ক্ষার দিকে আমাদের যার যার জায়গা থেকে মনোযোগী হতে হবে, নীরবে বুঝতে হবে যে এই জায়গাটা যদি আমরা অ্যাড্রেস করতে পারি, আমার মনে হয় আমরা ভবিষ্যতে আবারও সেই সমাজকে বিনির্মাণ করতে পারবো। জি, ধন্যবাদ আপনাকে।